সুমনা বেগম হুট করে ফারিহার একটি হাত ধরে অনুরোধ করে কান্নারত কণ্ঠে বলল, মা রে, আমার ছোট্ট নাতনিটাকে কখনো কষ্ট দিও না। আমার অবর্তমানে নিজের মেয়ের মতো দেখে রেখো ওকে। মা থেকেও মা নেই বাচ্চা মেয়েটার। আজ থেকে আদিবাকে তোমার হাতে তুলে দিলাম মা। কখনো বুঝতে দিও না তুমি সৎমা, এটা আমার অনুরোধ মা। সুমনা বেগমের চোখে পানি কয়েক ফোঁটা ফারিহার হাতে পড়তেই কেঁপে উঠল সে। তড়িঘড়ি করে মৃদু কণ্ঠে বলল, এ কি আম্মা, আপনি কাঁদছেন কেন? দয়া করে কাঁদবেন না আম্মা। আমিও সৎ মায়ের হাতে মানুষ হয়েছি, মায়ের আদর কখনো পাইনি। বিয়ে হয়েছে, এখন থেকে আপনারাই আমার আপনজন। আমি জানি সৎ মায়ের হাতে মানুষ হওয়া কতটা কষ্টের, যন্ত্রণাময়। যে কষ্ট আমি ভোগ করছি সেই কষ্টের একটা আঁচড়ও এই ছোট্ট আদিবার গায়ে লাগবে না। আমি আপনাকে কথা দিচ্ছি আম্মা। ফারিহার কথায় খুশি হলো সুমনা বেগম। উনি মৃদু হাসল। ফারিহা মেয়ের মতো যত্ন করে হাত দিয়ে চোখের জলটুকু মুছে দিয়ে পুনরায় বলল, আর কাঁদবেন না আম্মা, এমনিতেই আপনি অসুস্থ। সুমনা বেগম ফারিহার কপালে চুমু দিয়ে বলল, না, আর কাঁদবো না মা। আর শোনো, তোর মা নেই এমন কথা আর কখনো বলবি না, খবরদার। আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। ফারিহা মৃদু হাসল। সুমনা বেগমের স্পর্শে মায়ের ছোঁয়া অনুভব করছে সে। বহু বছর পর কেউ তাকে মেয়ের মতো আদর করে কাছে টেনে নিল। ইস, মায়েদের ছোঁয়া এত মনোমুগ্ধকর হয় বুঝি? ফারিহার জানা ছিল না। বসার ঘরে কারো কথার আওয়াজ শুনে সুমনা বেগম রুম থেকে চলে গেল। ফারিহা এই সুযোগে আদিবার কপালে চুমু খেলো। তারপর নিচের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। আমি থাকতে তোকে কখনো মায়ের কষ্ট অনুভব করতে দিব না। আদিবা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। সে কি বুঝলো কে জানে। কিছু সময় পর তারা আদো আদো কণ্ঠে বলল, তুমি আমার আম্মু? হ্যাঁ মা, আমি তোমার আম্মু। আচ্ছা, আমি তোমাকে একটু আম্মু বলে ডাকি? ইস, মাহারা এক অসহায় তোমের কি নিষ্পাপ আবদার। ফারিহা চোখ দুটো ছলছল করে উঠল। সেও আদিবার মতো মাহারা ছিল। ফারিহার চোখে জল দেখে আদিবার ছোট্ট মস্তিষ্ক ব্যথিত হলো। সে করুণ কণ্ঠে বলল, থাক, আমি আম্মু ডাকবো না তোমারে। তুমি কান্দো না নতুন বউ। ফারিহা দ্রুত নিজের চোখের জলটুকু মুছে ফেলল। একটু হেসে বলল, আমি কাঁদছি না আম্মু, তুমি আম্মু আম্মু বলে না ডাকলে অনেক কাঁদবো। আদিবা ঝড়ের বেগে কয়েকবার ডাকল, আম্মু, 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 আমার আম্মু। কতদিন পর কাউকে আম্মু ডেকে ছোট্ট বাচ্চাটা আনন্দিত। একটু পর পর ডাকছে আম্মু বলে। তৃষ্ণার্ত হৃদয়ে মনে হচ্ছে এক ফালি স্বচ্ছ জল, যা ছোট্ট আদিবাকে তৃপ্তি দিচ্ছে। ফারিহা আদিবাকে যত দেখছে, যত কথা শুনছে, ততই মায়া হচ্ছে। কতটা আদরে মায়াবী বাচ্চা মেয়েটা। মনে চাচ্ছে সারা দিন আদর করতে। ইস, এত সুন্দর বাচ্চা রেখে তার মা অন্য পুরুষের সাথে কি করে থাকে? মনে মনে ফারিহা ধিক্কার জানালো ঋতুকে। সব কিছু সময় আদিবা ঘুমিয়ে পড়ল। তার একটু পরে সুমনা বেগম নিচের কাছে নিয়ে গেল আদিবাকে। যদিও ফারিহা বলেছিল থাকুক তার কাছে, তবুও সুমনা বেগম জোর করে নিয়ে গেল। কেননা যতই আপন ভাবুক, মেয়েটা তো বিবাহিত জীবনে নতুন। তারও স্বপ্ন আছে এ রাত নিয়ে। রাত 12টা এখন। ফুল সজ্জিত ঘরে আবিদের জন্য অপেক্ষা করছে ফারিহা। আসার পর থেকে লোকটাকে আর চোখেও পড়েনি তার। নীরব রচনীতি না চাইতেও কত শত ভাবনা আবিদকে নিয়ে ভেবেছে সে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ভেতরে প্রবেশ করলো আবিদ। আবিদের উপস্থিত টের পেয়ে লজ্জায় অচেনা এক অনুভূতি মিয়ে যাচ্ছে ফারিহা। হয়তো এখান থেকে শুরু হবে তাদের নতুন জীবনের সূচনা। নতুন দাম্পত্যের জীবন থেকে সপ্তাহ খানেক সময় অতিবাহিত হয়েছে। সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের 2 দিন পরে নতুন বউকে নিয়ে আবিদকে শ্বশুর বাড়ি থাকতে হয়েছে 2 দিন। তাদের সাথে ছিল আবিদাও। এ নিয়ে আবিদের অগোচরে ফারিহাকে অনেকেই খোঁচা দিয়ে কথা বলেছে। বাচ্চা হবার আগে বাচ্চার মা।
এসব নিয়ে হাসাহাসি করেছে। যদিও ফারিহা এসব গায়ে মাখেনি, মুখ বুজে হজম করে নিয়েছে। তার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, ভাগ্যকে মেনে নিয়েছে সে। বিয়ের ঝামেলা সব চুকে গিয়েছে। দুদিন হয়েছে পুনরায় শ্বশুরবাড়ি এসেছে ফারিহা। বাসায় কেউ নেই, একজন অসুস্থ শাশুড়ি, যা নিজেরই হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। তাই অল্প কয়েকদিনে সংসারের সমস্ত দায়িত্ব সে নিয়ে নিয়েছে। সাংসারিক কাজকর্ম এসব করতো সে ছোটবেলা থেকে অভ্যস্ত। তাই সংসারের কাজ করতে কোনো অসুবিধে হচ্ছে না তার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল ফারিহা। এরই মধ্যে আবিদা উঠে গিয়েছে। তাকে ফ্রেশ করিয়ে কোলে তুলে নিল। মা মেয়ে দুজন মিলে তারপর রান্নাঘরে গেল নাস্তা বানানোর জন্য। ফারিহার পেছনে পেছনে ঘুরছে আর একটু পর পর আম্মু আম্মু বলে ডাকছে আবিদা। আবার বিভিন্ন আজগুবি কথা বলছে, আবার খিলখিল করে হাসছে। মায়ের সাথে ছোট্ট আবিদা। ফারিহারও বেশ লাগছে এসব। সেও উপভোগ করছে আবিদার কথাবার্তা। দুজনকে দেখে মনে হচ্ছে আপন মামি। এই কয়দিনেই দুজন দুজনকে আপন করে নিয়েছে। অবুঝ ছোট বাচ্চারা কি আর আপন পরের ব্যবধান বুঝে? তাদের যারা একটু বেশি আদর করবে তাদের পেছনে পেছনে সারাদিন ছুটবে। বাধ্যগতভাবে তারা সব কথা মেনে নেবে। ফারিহা রুটি ছেঁকতে ছেঁকতে আবিদাকে বলল, আবিদা, আম্মু দেখো তো তোমার বাবাই ঘুম থেকে উঠেছে কিনা। আবিদাও বাধ্য মেয়ের মতো ছুটে বাবার রুমে গেল। চেয়ারে বসে উচ্ছ্বাস নিয়ে এসব দেখছে সুমনা বেগম। কতদিন পরে তার ছোট্ট নাতনিটা আবার প্রাণ ফিরে পেয়েছে। মনে হচ্ছে এইসব বাসাটাই হারিয়ে যাওয়া আনন্দে পুনরায় মেতে উঠেছে। আজ থেকে কর্মজীবনের পেছনে ছুটতে হবে আবিদকে। দোকানে অনেক কাজ জমা হয়েছে এতদিনে, তাই আজ সকালেই উঠে রেডি হচ্ছিল আবিদ। মেয়েকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো আবিদ। আবিদা টেনে হিঁচড়ে কোল থেকে নামতে চাইছে। তা দেখে আবিদ প্রশ্ন করলো, কি হয়েছে মা, নড়াচড়া করছো কেন এত? আমারে চালো চালো, আমি আম্মুর কাছে যাব। আবিদ মুচকি হেসে ছেড়ে দিল। এরই মধ্যে ফারিহা আবিদার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। আবিদকে রেডি হতে দেখে বলল, এ মা, আপনি তো একদম রেডি, আসুন এবার খেতে চলুন। না, এখন খাবার সময় নেই আমার, তোমরা খেয়ে নিও, আমি বাহিরে থেকে খেয়ে নিব। তারা দেখিয়ে যেতে যেতে বলল আবিদ। হুট করে ফারিহা আবিদের একটি হাত ধরে আটকে দিয়ে বলল, বাসা থেকে খেয়ে যান, বাইরের খাবার শরীরের জন্য ক্ষতিকর। একদিন খেলে কিছু হবে না, সময় নেই একদম আজ। ফারিহা শুনল না। সে দ্রুত হাতে খাবার প্লেট থেকে এক টুকরো রুটির সাথে ডিম ভাজি নিয়ে আবিদের মুখের সামনে ধরে লাজুক হেসে বলল, আমি খাইয়ে দিন, নিন এবার খান তো জলদি। আবিদ চমকালো। দৃষ্টি নিক্ষেপ করলো ফারিহার মুখশ্রীর পানে। এভাবে প্রথম প্রথম ঋতুও তাকে খাইয়ে দিত। হুট করে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। মানুষটা আর তার নেই, তার জায়গায় আছে অন্য কেউ। আচ্ছা, এত আদর যত্ন তার ভাগ্যে সইবে তো, নাকি ফারিহাও হারিয়ে যাবে সবার মতো? ভাবতেই বুকটা ভারী হয়ে গেল। এই যে কি ভাবছেন, নিন হাঁ করুন। নম্র মেয়েলি কণ্ঠ শুনে ভাবনা থেকে বেরিয়ে আসলো আবিদ। তারপর খেয়ে নিল মুখের সামনের খাবারটুকু। রুটি চিবোতে চিবোতে আবিদ জিজ্ঞাসা করলো, মা খেয়েছে? হ্যাঁ, আম্মা খাচ্ছে, প্রথমেই আমি খাবার দিয়ে আসছি তাকে। আচ্ছা, তুমিও খেয়ে নিও ঠিকভাবে, কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিয়ে বলিও। আচ্ছা। ফারিহা টুকটাক কথা বলছে আর বাবা ও তার মেয়েকে যত্ন করে খাইয়ে দিচ্ছে। আবিদা হঠাৎ তার ছোট ছোট হাত দিয়ে মায়ের মুখের সামনে একটু রুটি ধরে বলল, আম্মু তুমিও খাও। ফারিহা মুচকি হেসে খেয়ে নিল। চার দেয়ালের মাঝে আবদ্ধ রইল একটি সুখী পরিবারের চমৎকার দৃশ্য। আবিদ খেয়ে মাকে বলে চলে গেল দোকানে। ফারিহা আবিদাকে কোলে নিয়ে শাশুড়ির রুমে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মা ওষুধ খেয়েছেন? হ্যাঁ মা, খাইছি। তুমি নাস্তা করেছো? জি আম্মা, আপনার আর কিছু লাগবে? না মা,
আচ্ছা, আমি রান্নাঘরে আছি, কিছু দরকার হলে সাথে সাথে আমাকে বলিয়েন। খবরদার একা একা করতে যাবেন না। ফারিহার কথায় মুচকি হাসল সুমনা বেগম। এই হাসি একদম ভেতর থেকে তৃপ্তিময় হাসি। আহা কি সে স্নিগ্ধময় মায়েদের হাসি। মায়েদের হাসি এত সুন্দর কেন? এই হাসি স্বচ্ছ টলমলে, নেই কোনো কৃত্রিমতার ছাপ। মেয়েটা এই কয়েকদিনে তার যত্নের কোনো ত্রুটি রাখেনি। বস্তিতে এক গাছের ছায়ার নিচে ক্লান্ত দেহে বসে আছে ঋতু। রাজকীয় বিলাসবহুল ঘর ছেড়ে আজ তার জায়গা মিলেছে কোনো এক জীর্ণ শীর্ণ বস্তিতে। শেষ অবধি এখানেও থাকতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। চারিদিকে একবার উদাসীন দৃষ্টি নিক্ষেপ করে তার ভারী দীর্ঘশ্বাস ফেলে স্থির নয়নে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল ঋতু। শরীর আগে থেকেই খারাপ যাচ্ছিল তার। সেই সমস্যাগুলো আরও গুরুতর হচ্ছে দিন দিন। মানসিক শারীরিক কন্ডিশন মোটেও ভালো যাচ্ছে না ঋতুর। তাদের দ্বিতীয় বিচ্ছেদের আজ ৮ দিন অতিবাহিত হতে চলেছে। এই ৮ দিন চেহারায় বয়সের ছাপ পড়ে গিয়েছে স্পষ্ট। তার দেহটাই শুধু বেঁচে আছে পৃথিবীতে, আত্মাটা তো মরে গিয়েছে সেই কবেই। যেদিন চোখে জসিম বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে তার জীবনে আসল মানুষ কে ছিল, সেদিনই ভেতর থেকে মরে গিয়েছে ঋতু নামক মেয়েটা। প্রতি মুহূর্তে অনুশোচনার আগুনে ঝলসে যাচ্ছে ভেতরটা, যা কেউ অনুভব করছে না। বুক থেকে প্রতিনিয়ত ভারী দীর্ঘশ্বাসগুলো ছাড়া আর কিছুই করার নেই তার। হাতে অবশিষ্ট বলতে আর কিছুই রইল না। ঠুনকো কিছু আবেগকে প্রশ্রয় দিয়ে নিজ হাতে বাকি জীবনটা তছনছ করে দিয়েছে সে। জীবনের কিছু ভুলের বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়। এই শহরে প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন হাজারো ব্যর্থ জীবনের গল্প। প্রতি মুহূর্ত মরণ যন্ত্রণায় ছটফট করছে ব্যর্থ মানুষগুলো। আবিদের সাথে করা অন্যায়গুলো ভেতর থেকে কুরে কুরে হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে মেয়েটার। বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে যে সে একজন চরমভাবে ব্যর্থ রমণী। বেঁচে থাকার মতো সকল অবলম্বন, নিজস্ব সঙ্গী, সন্তান, সংসার, প্রয়োজনীয় সব কিছু হারিয়ে আজ একবারে নিঃস্ব ঋতু। নিজেকে দুনিয়ার সব থেকে অভাগী মনে হচ্ছে, যার প্রাপ্তির ঝুলিটা একেবারে শূন্যের কোঠায়। হঠাৎ চোখে পড়ল আকাশে দুটি পাখি একসাথে উড়ে বেড়াচ্ছে। একটা পাখি আগে উঠছে আর একটা পাখি পেছনে। ঋতুর মনে হচ্ছে পেছনে থাকা পাখিটা আবিদ আর অন্যটা সে। একটা সময় আবিদও তো তার পেছনে পেছনে এইভাবেই ছুটত। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঋতু মনে মনে বিড়বিড় করে বলল, জানো আবিদ, তুমি হেরে গিয়েও জিতে গেছো। তুমি হেরে গিয়েছো আমার ছলনা আর ঠুনকো অন্ধবিশ্বাসের কাছে, আর আমি ভয়ঙ্করভাবে হেরে গিয়েছি ভাগ্যের কাছে। অন্ধবিশ্বাসের জন্য সাময়িক কষ্ট পেলেও গোটা আস্ত একটা লাইফ তোমার জন্য রয়ে গিয়েছে। আর আমি সব কুল হারিয়ে একেবারে নিঃশ্বাস। দীর্ঘ একটা আফসোস প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তোমায় হৃদয় উজাড় করে ভালোবাসতে পারলাম না। তোমায় ইচ্ছে মতো ভালোবাসতে পারাটা আমার আর হলো না। তুমি অন্য কারোর জন্যই সঠিক, তাই তো তোমাকে আর নিজের করে পেলাম না। তোমাকে ভালোবেসে আমার কোনো কষ্ট নেই, তোমার প্রতি আমার হাজারটা অভিযোগও নেই। শুধু আফসোসের একটা দীর্ঘশ্বাস সারা জীবন থাকবে বক্ষ পিঞ্জরে। তোমায় মন ভরে ভালোবাসাটা ইহজন্মে আর হলো না বলে। থামল ঋতু। নিজের একান্ত কথাগুলো ওই খোলা আকাশে উড়িয়ে দিচ্ছে। ইস, কত সুখময় স্নিগ্ধ ছিল সেই দিনগুলো। সব আজও চোখের সামনে ভাসছে। শুধু মানুষটাকে সে ছেড়ে দিয়েছে, এখন আর চাইলেও পাওয়া যাবে না। আচ্ছা, সৃষ্টিকর্তা তাদের পথ চলাটা আরও একটু দীর্ঘ করতে পারতো না? ভাবতেই চোখ দুটো ঝাপসা হয়ে গেল। কি গো মাইয়া, এখানে এমনে বইসা আছোস কেন? তুমি না ডাক্তার দেখাইবার জন্য যাও? এইটাই কইলা না সকালে আমারে? কারো কথা কর্ণকুহরে পৌঁছাতে ভাবনা থেকে বেরিয়ে আসলো ঋতু। দেখতে পেল এক মাঝবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে তার পাশে, যে ভ্রুকুচকে উত্তর পাওয়ার জন্য তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পথ থেকেই মহিলার নিকট আশ্রয় পেয়েছে সে, যদিও টাকার বিনিময়ে থাকছে তার টিনের ছোট্ট ঘরটায়। তবুও কৃতজ্ঞতা প্রকাশ করছে এই বয়স্ক মহিলাটার নিকট। অন্তত একজন মানুষ তার খোঁজ নিচ্ছে নিজ থেকে।
কৃতজ্ঞ নয়নে মহিলার দিকে তাকিয়ে রইল ঋতু। মহিলা অধৈর্য হয়ে পুনরায় বলল, কি গো, কথা কইবার আসো না কেন? চোখের জলটুকু মুছে মলিন কণ্ঠে বলল ঋতু। এই তো খালা, যাবো এখন। হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই একটু জিরিয়ে নিলাম এখানে। যাও, এখন মেলা বেলা হইছে, দেরি হইলে ডাক্তার পাইবা না। আর ডাক্তার না পেলেও সমস্যা নেই, ডাক্তাররা তো বড় জোর শরীরের ক্ষত সারতে পারে খালা। মনে যে বিষাক্ত হাজারো ক্ষত আছে তা কি কেউ দেখবে ডক্টররা খালা? এত শক্ত কথা বুঝবার পারি না বাপু, একটু খোলসা করে কও তো দেখিনি। কি শুনবে খালা? নিজের পুরো একটা জীবন আমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছি। না বাঁচার মতো বেঁচে আছি, না মৃত্যুর পর ভালো থাকবো সেরকম কিছু করছি। শুধুমাত্র দুশ্চিন্তা ভর্তি মাথা নিয়ে কোনো রকম দিনগুলো পার করে দিচ্ছি। না ভবিষ্যৎ নিয়ে ভাবছি, না বর্তমান সময়ে ভালো আছি। অতীত নিয়ে তা আর আলাদাভাবে বলার কোনো অবকাশ নেই আমার কাছে। আমি নিজেই জানি না কি করছি বা কি করা উচিত আমার। আমি এটাও জানি না কি হচ্ছে আমার সাথে, কিংবা আরও কত কি হওয়ার বাকি আছে সামনের দিকে। যাই হোক, এবার যাচ্ছি খালা। ঋতু আর এক মুহূর্ত দেরি করলো না, হাঁটা দিল সামনের দিকে। পেছনে থাকা মহিলার বোধগম্য হলো না ঋতুর কথা। সে নির্বোধের মতো তাকিয়ে ঋতুর যাওয়া দেখছে। তবে এটুকু বুঝলো মেয়েটার এক আকাশ সমান কষ্ট বুকে। ব্যস্ত শহরের সাথে মানুষগুলো ব্যস্ত, কাউকে নিয়ে ভাবনার এত সময় নেই কারো। মহিলা আর ভাবলো না, নিজের কাছের উদ্দেশ্যে চলে গেল। কেননা একবেলা কাজ না করলে পেটে আর খাবার জুটবে না। এই শহরে শূন্য পকেটে থাকলে কেউ কারো নয়, টাকা থাকলে দুনিয়ার সমস্ত বিলাসিতা হাতে নাগালে। বস্তি ছেড়ে হেঁটে হেঁটে শহরে এসেছে ঋতু। জসিমের দেওয়া কাবিনের শেষ অবলম্বনটুকু ঋতুর কাছে রয়েছে। প্রথমে ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিল, তা দিয়ে ডক্টর দেখাবে। তাকে দেখাবার মতো আর কেউ রইল না। নিজেকে বাঁচাতে হলেও কিছু একটা কাজ করতে হবে। তার আগে সুস্থ হয়ে নেওয়াটা অধিক জরুরি। 7-5 ভাবতে ভাবতে হসপিটালে এসেছে ঋতু। ডক্টর তাকে কতগুলো টেস্ট দিয়েছে, সেগুলো করে রিপোর্টের জন্য করিডোরে বসে অপেক্ষা করতে লাগলো। সবার মতো তার এত তাড়া নেই, নিজের কোনো সঠিক গন্তব্য নেই। গাছছাড়া ভাবে বসে পড়ল হসপিটালে রাখা একটি চেয়ারে। হঠাৎ দেখতে পেল ছোট্ট অসুস্থ একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে এক মা কান্না করতে করতে দ্রুত ডক্টরের কেবিনের দিকে ছুটছে। যা দেখে আবিদার কথা খুব মনে পড়ছে তার। বুকটা হাহাকার করছে আজ। কেমন আছে ছোট্ট মেয়েটা? তার করা কর্মের ভুক্তভোগী আবিদাও। তার জন্যই তো ছোট মেয়েটা বঞ্চিত হয়েছে মায়ের আদর থেকে। কেমন মা ছিল সে? আসার কিছুটা সময় আগেও তো মেয়েটাকে খুব মেরেছিল, কখনো ওইভাবে যত্ন নেওয়া হয়নি মেয়েটার। আজ বড্ড বুকটা পুড়ছে ঋতুর। একটু মেয়েটাকে বুকে জড়িয়ে নেবার জন্য বুকটা তীব্র হাহাকার করছে। অথচ আজ মেয়েটা তার থেকে কত দূরে। মেয়েটা কেমন আছে খোঁজ অবধি জানা নেই তার। নিজেকে নিজেরই ঘৃণা হচ্ছে। ছি, কেমন মা আমি! মা হবার কোনো যোগ্যতা নেই আমার। আমি মা হিসেবেও চরমভাবে ব্যর্থ। পরক্ষণে জসিমের প্রতি তীব্র ক্রোধ মাথা চাপা দিল। নিজ হাতে খুন করতে ইচ্ছে করে মানুষরূপী জানোয়ারটাকে। কিন্তু মানুষ চাইলেও সব ইচ্ছে পূরণ করতে পারে না। যদি তার ডাকে সাড়া না দিত তবে জীবন অন্যরকম হতো তার। তার ধোকায় পড়েই তো জীবন থেকে সব কিছু হারিয়েছে সে। আজ শুধু নিজের বলতে আফসোস আর দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছে মেয়েটা। সৃষ্টিকর্তার নিকট বারংবার বলছে তার থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া পুরুষটি নির্মম মৃত্যু হোক। ওদের মতো মানুষ পৃথিবীতে বাঁচার কোনো অধিকার রাখে না। কে জানে সৃষ্টিকর্তা শুনল কিনা সন্তানহারা এক অভাগী মায়ের করুণ আর্তনাদ। দুপুর গড়িয়ে বিকেলের আভাস ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। এরই মধ্যে একজন নার্স দ্রুত পায়ে তার নিকট এসে প্রশ্ন করল, আপনি মিস ঋতু? জি। আপনার সব রিপোর্ট রেডি ম্যাম, সেগুলো নিয়ে দ্রুত ডক্টরের কেবিনে চলে যান। কথা শেষ করে আবার দ্রুত ঝড়ের গতিতে চলে গেল নার্সটি। ঋতুকে কিছু জিজ্ঞেস করার সময়টুকু অবধি দিল না। এরা সবাই বিজি, অহেতুক কারো একটু দুদণ্ড সময় নেই কারো খোঁজ নেবার।
ঋতুর মনটাও ভীষণ ছটফট করছে রিপোর্টে কি আছে জানার জন্য। ভেতর থেকে অস্থিরতা কাজ করছে তার। রিপোর্ট নিয়ে ডক্টরের সামনে বসে আছে ঋতু। ডক্টর কপালে ভাঁজ ফেলে অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবগুলো রিপোর্ট, যা দেখে ঋতু ভীষণ নার্ভাস ফিল করছে। তার বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। চিন্তিত হয়ে ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে ঋতু। ডক্টর চারপাশে একবার দৃষ্টি নিক্ষেপ করে হতাশ কণ্ঠে বলল, মিস ঋতু, আপনার সাথে কেউ আসেনি? না ডক্টর, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যা বলার আমাকে বলুন। ডক্টর কোনো ভনিতা ছাড়াই বলল, আপনার অবস্থা খুবই শোচনীয় ঋতু। আপনার রিপোর্ট খুবই খারাপ। আরো আগে আসা উচিত ছিল আপনার। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, যা সমস্ত ব্লাডে ছড়িয়ে পড়ছে। ডক্টরের কথা শুনে উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল ঋতু। ঋতুর চারপাশে যেন প্রতিধ্বনিত হচ্ছে, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। মুহূর্তেই মস্তিষ্ক যেন অচল হয়ে গেল। বিশাল এই আকাশটা যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। শরীরে হিমশীতল কিছু প্রবেশ করল। সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেল তার। ঋতুর মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটিটুকু সরে গিয়েছে। আবার মনে হচ্ছে শূন্যে ভাসছে সে। মস্তিষ্ক জানান দিচ্ছে বারংবার, তোর সময় ফুরিয়ে গিয়েছে ঋতু। তোকে আর পৃথিবীর মাটি চাই না। ডক্টর বুঝতে পারল ঋতুর মনের কথা। উনি ঋতুকে ঠান্ডা হতে বলল। ঋতু ধাম করে চেয়ারে বসে পড়ল। ডক্টর পুনরায় আবার বলল, শুনুন, এভাবে ভেঙে পড়লে চলবে না। মনে সাহস রাখুন। মন শক্ত করতে পারলে অল্পতে শরীর খারাপ হবে না। যে কদিন বেঁচে আছেন, নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে আপনার। আর আপনি মানসিকভাবে ভেঙে পড়লে তো চলবে না মিস। ডক্টরের কথা শুনে ঋতুর মাঝে কোনো ভাবভঙ্গি পরিবর্তন হলো না। সে ফাঁকা মস্তিষ্কে জিজ্ঞাসা করল, এর কোনো চিকিৎসা নেই ডক্টর? বাংলাদেশে ভালো চিকিৎসা নেই। আপনার যে অবস্থা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। তবে ভালো হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এতে অনেক টাকার প্রয়োজন। আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকা তো লাগবেই। আমার কাছে এত টাকা নেই ডক্টর। তবে কি আর বেশি দিন বাঁচবো না আমি? আমার হাতে কিছু করার নেই ঋতু। বেশি বেশি সৃষ্টিকর্তাকে ডাকুন। উপরওয়ালা চাইলে সুস্থ হতে পারেন। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন। এদিকে জসিম নতুন বাইক কিনে মনের আনন্দে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে। আজই ছেলে মেয়ে ও শিলাকে নিয়ে আসবে ঢাকায়। ব্যবসার ঝামেলার জন্য যেতে পারেনি এতদিন। ঝামেলা না হলে সে কবেই যেত সে। মনটা যেন সারাক্ষণ শিলা শিলা করছে। পুরুষের কাছে টাকাই সব। আগে টাকা ছিল না, কেউ তাকে 2 পয়সার দাম দিত না মানুষ। আজ টাকা হয়েছে, সবাই তাকে আলাদাভাবে সম্মান দিচ্ছে। অথচ আসল টাকাটা কার কেউ জানার প্রয়োজন বোধ করল না। বর্তমান সমাজে যার হাতে টাকার ক্ষমতা তার। পৃথিবীতে এত সুখময় কেন? ইস, জসিমের নিকট সব কিছুই রঙিন মনে হচ্ছে। দ্রুত ব্যাগ ভর্তি ফলমূল, বিভিন্ন দামি দামি জিনিসপত্র কিনে নতুন জামাইয়ের মতো ভাব নিয়ে বাইক স্টার্ট দিল জসিম। সবার জীবন থেকে 7টি মাস কেটে গেল। এরই মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আবিদের ছোট্ট দোকানটা এখন অনেক বড় হয়েছে। তার ব্যবসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। ছোট্ট দোকানটা চেঞ্জ করে অনেক বড় দোকান নিয়েছে আবিদ। নিজের কাজের পাশাপাশি এখন 2 জন কর্মচারীও রেখেছে দোকানে। কেননা বড় দোকান একা সামলানো যায় না। নিজের সৎ থেকে হালাল টাকা দিয়ে কিছু শুরু করলে নিশ্চয় আল্লাহ তাতে বরকত ঢেলে দেয়। পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। প্রতিদিনের মতো আজও আবিদ নাস্তা খেয়ে দোকানে যাবার জন্য রেডি হচ্ছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য হঠাৎ শরীর ভালো যাচ্ছে না তার। গতকাল রাত থেকে জ্বর, গলা ব্যথা, শরীর চলছে না যেন। তবুও একবার দোকানে গিয়ে কর্মচারীদের কাজ বুঝিয়ে আসা দরকার।
এরই মধ্যে ফারিহা আবিদের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে রুমে আসলো। আবিদকে রেডি হতে দেখে মৃদু রাগ দেখিয়ে বলল, কি ব্যাপার, রেডি হয়ে কই যাচ্ছ? কই আর যাব, দোকানে।